স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মোহাম্মদ। আর খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর আওয়ামী লীগ, সদস্যপদ পেতে লাগবে কেন্দ্রের অনুমোদন। বনানী ধর্ষণ মামলায় পুলিশের গাফিলতির প্রমাণ না পাওয়ার দাবি, শিগগিরই দেয়া হবে অভিযোগপত্র। ওডিআইতে বাংলাদেশকে বিপজ্জনক মানছেন ক্রেইগ ম্যাকমিলান, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মুস্তাফিজ। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে বিদ্যুৎ পরিস্থিতি। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে আওয়ামী লীগ কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন থেকে অন্য দলের কেউ আওয়ামী লীগের সদস্য হতে হলে নিতে হবে কেন্দ্রের অনুমোদন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে একথা জানান ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক অপশক্তি যাতে আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি পুরনোদের সদস্যপদ নবায়ন করতে হবে। বিতর্কিতদের দলে অনুপ্রবেশ নিয়ে সম্প্রতি শেখ হাসিনার অসন্তোষের পরে এসব সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের। অপরাজনীতি দূর করতে চেয়ে বিএনপি চেয়ারপারসনের করা টুইটের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, দেশে অপরাজনীতির সূচনাকারী দলের প্রধানের মুখে এসব কথা মানায় না। অন্য কোনো দল থেকে আওয়ামী লীগে যোগ দিতে গেলে অবশ্যই কেন্দ্রের পূর্ব অনুমতি নিতে হবে। কেন্দ্রের অনুমতি ছাড়া কোথাও কোনো যোগদান আমাদের পার্টি থেকে স্বীকৃত হবে না। আমাদের দলে কোনোভাবেই সাম্প্রদায়িক অপশক্তি আসতে পারবে না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে দল আসলে সবচেয়ে বেশি বিদ্যমান দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি কথা বলে বা কাজ করে, তাদের দলে যখন এই ধরনের অভিযোগ নেতাকর্মীরা করে তাহলে এটা দুঃখজনক। তবে এই সিদ্ধান্তটা খুব জরুরি ছিল আমার মনে হয়। এই সিদ্ধান্তটা সব দলের জন্যই জরুরি যে আসলে কাদেরকে দলে নেওয়া হবে না নেওয়া হবে এবং সেটা কেন্দ্র থেকে অনুমোদন নেওয়া। বিশেষ করে যখন অন্য দল থেকে আসছে তখন কিন্তু এই স্ক্রিনিংটা খুবই জরুরি। কারণ আমাদের এখানে যেটা হয় যে শুধুমাত্র যে অন্য দলের তা না, আমাদের বাস্তবতা হচ্ছে এমনকি সন্ত্রাসী বা অপশক্তির সঙ্গে যারা জড়িত তারাও কিন্তু রাজনীতির আশ্রয় নেন। ফলে সেটা যদি একটু চেক করা যায় তাহলে যেটা হয়, আমরা একদম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখেছি 2001-এর নির্বাচনের আগে হলে যারা আগে অন্য দলে ছিল তখন ছাত্র দলে ছিল, রাত্রেবেলা দেখা গেল ছাত্রলীগের স্লোগান দিয়ে তারা পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, এই জিনিসগুলি রোধ করা সম্ভব যে সত্যিকার অর্থে আদর্শের মানুষদেরকেই আমি দলে নিচ্ছি কিনা সেটা চেক করা সম্ভব। আমি অবশ্য জানতে চাচ্ছিলাম যে এর আগে যারা অনুপ্রবেশ করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, মানে এরই মধ্যে যারা অনুপ্রবেশ করে বলা হয়েছে যে এখন অনুসন্ধান করা হচ্ছে, কারো বিরুদ্ধে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং এটা তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত এই অনুসন্ধান করা হবে। যাই হোক, সেই অনুসন্ধানে ভালো কিছুই যেন বেরিয়ে আসে। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি প্রতিবাদে 24 মে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। এর অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ ও গণপূর্ত বিভাগে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে বিকেলে বিএনপির নবগঠিত ঢাকা মহানগর কমিটির এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন মির্জা ফখরুল। গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির নিন্দা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই ঘটনার প্রতিবাদ জানাতেই রোববার স্থায়ী কমিটির সভায় সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় সিদ্ধান্ত হয়েছে। সরকার এই কর্মসূচি পালনের অনুমতি দেবে বলেও আশা প্রকাশ করেন ফখরুল। আমি আমার দায়িত্বটা গণতন্ত্রকে ধ্বংস করার এই চক্রান্তের প্রতিবাদে আগামী 24 মে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা একটা জনসভা করব। আমরা জানি না এই জনসভা করতে দেবে কি দেবে না, কিন্তু আমরা এই জনসভা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাইব যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, সরকার আমাদেরকে জনসভাটি করার জন্য অনুমতি দেবে।
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের আপত্তি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার AK-M নুরুল হুদাকে চিঠি দিয়েছে বিএনপি। এই পদ্ধতিতে ভোট হলে কারচুপির আশঙ্কা করছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দুপুরে নির্বাচন কমিশনে যায় বিএনপি প্রতিনিধি দল। পরে চিঠি হস্তান্তর করা হয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে। এ সময় ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ভোট আয়োজনের উদ্যোগ নিতে সিইসিকে পরামর্শ দিয়েছে বিএনপি। পরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি কমিশনের সঙ্গে যে কোনো আলোচনায় অংশ নেবে। ইভিএম আমরা চাই না, আমরা ব্যবহার যেন না হয় উনিও বলেছেন, এবং আমরা যা বুঝলাম তাতে ইভিএম এই নির্বাচনে ব্যবহার হওয়ার কোনো সম্ভাবনা দেখি না আমরা। সেক্ষেত্রে যে পেপার ব্যালটে যে নির্বাচন, সেই নির্বাচন আরও সুষ্ঠু করা বা আরও এটাকে ফুল প্রুফ করার ব্যাপারে আরপিও সংশোধনের সুযোগ আছে। সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাউকে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করা উচিত নয়। উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত মামলার রায়ে এই পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদন নিষ্পত্তি শেষে দেয়া রায়ে এই পর্যবেক্ষণ দেয় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ। 2010 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী রাগিব রৌফ চৌধুরী রিট আবেদনটি করেছিলেন। গত 13 এপ্রিল রায় ঘোষণার পর সোমবার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে বিচারক নিয়োগ প্রক্রিয়া আরও উন্নত, স্বচ্ছ ও বাস্তবসম্মত করতে 7টি পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সংবিধানের 4 মূলনীতিতে অবিশ্বাসী কারো বিচারক হিসেবে নিয়োগ পাওয়া উচিত নয়। রায়ে বিচারক নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত মূল্যায়নের ক্ষমতা প্রধান বিচারপতির কাছে রাখার পক্ষে মত দিয়েছে হাইকোর্ট। স্বাধীনতা বিরোধী চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি সহ দেশের সব স্থাপনা থেকে 90 দিনের মধ্যে মুছে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে রুল সহ এ আদেশ দেয় বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার সচিব, শিক্ষা সচিব, পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক ও মেয়রকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী শরীফ আহমেদ জানান, 71-এ ত্রিদিব রায় স্বাধীনতা বিরোধী ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের পর তিনি পালিয়ে যান পাকিস্তানে, পরে আর্জেন্টিনায় পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন, ভোগ করেন পূর্ণ মন্ত্রীর মর্যাদা। 2012 সালে সেখানেই মৃত্যু হয় তার। 71-এ রাঙামাটিতে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে ত্রিদিব রায়ের বিরুদ্ধে। দ্বৈত বেঞ্চ আজ সরকারের প্রতি নির্দেশনা প্রদান করেন, কেন এই সমস্ত রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য স্থাপনা থেকে রাজা ত্রিদিব রায়ের নাম অপসারণ করা হবে না, সেই জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন এবং একই সাথে আগামী 90 দিনের ভিতরে এই সমস্ত স্থাপনা থেকে রাজা ত্রিদিব রায়ের নাম অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করেন। বনানীতে ধর্ষণের ঘটনায় থানায় মামলা নিতে পুলিশের কোনো গাফিলাতি ছিল না বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। তবে ছোটখাটো কিছু দোষ ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ডিএমপি সদর দপ্তরে দুপুরে তিনি বলেছেন, এই মামলায় শিগগিরই দেয়া হবে অভিযোগপত্র। রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলা করতে গিয়ে বনানী থানায় 2 তরুণীর হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ। সেই প্রতিবেদনটি হাতে পেয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। ছোটখাটো কিছু ব্যত্যয় ঘটলেও তদন্ত প্রতিবেদনে বনানী থানার কর্মকর্তাদের বড় কোনো গাফিলতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। শুধু আমাদের স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাখ্যা তলব করে তাদের ব্যাখ্যা পাওয়ার পরে আমরা মূল সিদ্ধান্তে আসতে পারবো। কিছু যদি ব্যত্যয় না হবে তাহলে কৈফিয়ত কেন করব, ব্যাখ্যা কেন করব? কিছু ব্যত্যয় হয়েছে, মেজর কিছু না হলো মাইনর কিছু ব্যত্যয় নিশ্চয়ই হয়েছে, যে কারণে তদন্ত কমিটি। ধর্ষণের ঘটনায় এরই মধ্যে দায় স্বীকার করে আসামিদের আদালতে জবানবন্দি রেকর্ডের কথা জানিয়ে আসাদুজ্জামান মিয়া জানান, চিকিৎসক, ফরেনসিক বিভাগ ও সিআইডি রিপোর্ট হাতে এলে শিগগিরই দেয়া হবে মামলার অভিযোগপত্র। ডিলেড জাস্টিস ডিনাইড। আমরা, আপনি জানেন যে এক্সপার্ট রিপোর্ট যেগুলো পাঠাচ্ছে, এক্সপার্টের অপিনিয়ন পেলে আমরা খুব দ্রুতই মামলা নিষ্পত্তি করব, এটা আপনি নিশ্চিত থাকেন। গত 28শে মার্চ রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন 2 তরুণী। এই অভিযোগে 6ই মে বনানী থানায় মামলা করা হয় সাফাত আহমেদ, সাদমান শফিক, নাইম আশরাফ, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে।
আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তলবে সাড়া দিতেই হচ্ছে। তলবের নোটিশ হাইকোর্ট স্থগিত করলেও সেই আদেশ পরে আটকে গেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে। এর ফলে আদনান হারুনকে মঙ্গলবার শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরে হাজির হতে হবে। হোটেলে অবৈধভাবে মদ রাখার অভিযোগে তাকে তলব করা হয়েছে। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করলে দুপুরে নোটিশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। তবে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে বিকেলে চেম্বার জজ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে বিচারপতি মির্জা হোসেন হায়দার হাইকোর্টের আদেশ 6 সপ্তাহের জন্য স্থগিত করেন। রাত 9টায় বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। নয়টা 18 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশ। উত্তরাঞ্চলে ট্রাক, ট্যাঙ্ক, লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ ধর্মঘট আরো একদিন বাড়িয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার সকাল 6টা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আর এতে দুর্ভোগ আরো বেড়েছে চাষি ও ব্যবসায়ীদের। এটি উত্তরাঞ্চলের অন্যতম পাইকারি সবজি বাজার বগুড়ার মহাস্থান হাটের চিত্র। ক্ষেত থেকে সবজি তুলে এনে বসে আছেন চাষিরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও বিক্রি করতে পারছেন না কৃষি পণ্য। বাধ্য হয়ে কম দামে বেচতে হচ্ছে সবজি। বাজারে এলে দাম খুবই কম, আমরা গৃহস্থ মানুষ, আমরা খুব লসে থাকছি আর কি। রাজশাহী থেকে কোনো পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ চলাচল করছে না। অন্য কোনো জেলা থেকেও এসব যান প্রবেশ করেনি। তাই বিপাকে পড়েছেন সবজি চাষিরা। এদিকে পরিবহন ধর্মঘটের মধ্যেও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। তবে কিছু পণ্য আটকা পড়েছে বন্দরে। এই ধর্মঘটের প্রভাব পড়েছে হিলি স্থল বন্দরেও। আটকা পড়ে আছে পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যবাহী 4 শতাধিক ট্রাক। আজকে যদি গাড়ি আনলোড না হয় তাহলে পেঁয়াজগুলি পচন ধরবে এবং ট্রাকে প্রচুর একটা পানামা স্থলবন্দর একটা প্রচুর যানজট হবে এবং এই ক্ষেত্রে সাধারণ যারা শ্রমিক তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার আদর্শ হারাচ্ছে। শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ে বাংলা বান্দা স্থল বন্দর। এ বন্দরে আটকা পড়ে আছে পাথরবাহী কয়েকশো ট্রাক। আন্দোলনকারীদের নেতারা জানিয়েছেন সরকার কোনো আলোচনা না করায় কর্মসূচি আরও একদিন বাড়ানো হয়েছে। এর মধ্যেও যদি সরকার কোনো আমাদের সঙ্গে আলোচনায় না আসে, পরবর্তীতে আমরা বসে, যেহেতু আগামী রোজা রমজান, এই কারণে হয়তো আমরা আর কর্মসূচি এই মুহূর্তে দেব না, তবে ঈদের পরে আমরা লাগাতার কর্মসূচি করতে বাধ্য হব। চাঁদাবাজি ও হয়রানি বন্ধ সহ 7 দফা দাবি আদায়ে রোববার ভোর থেকে রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় ধর্মঘট পালন করছে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আরো কিছু খবর জানবো মহুয়া, তার আগে খেলার খবর। অনুপম, কি আছে? আমার কাছে দেশের এবং দেশের বাইরের ক্রিকেট এবং ফুটবলের বেশ কিছু খবর আছে। সেই খবরগুলো জানানোর আগে একটা বিরতি নিয়ে ফিরে আসার পরে যা থাকছে। ফেডারেশন কাপে মুক্তিযোদ্ধাকে 1-0 গোলে হারালো আবাহনী, গ্রুপ সেরা হয়ে শেষ 8 নিশ্চিত। 5 বছর পর শিরোপা জেতায় উৎসবের নগরী মাদ্রিদ, ভক্তদের সঙ্গে মেতেছেন রোনালদো, জিদান। নয়টা 28 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ওয়ানডেতে বাংলাদেশ বিপজ্জনক দল, অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ বলছেন ক্রেইগ ম্যাকমিলান। নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের মতে টাইগারদের চ্যালেঞ্জ সবসময়ই কঠিন। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ব্ল্যাক ক্যাপদের হারাতে চায় বাংলাদেশ। র্যাঙ্কিং এর উন্নতির লক্ষ্যে সেরাটা দিতে প্রস্তুত মাশরাফির দল। অস্ত্রোপচারের পর দ্রুতই মুস্তাফিজকে পুরনো ছন্দে খুঁজছিলেন সমর্থকরা। আলোচনা চলছিল তার কার্যকারিতা নিয়ে। ধীরে ধীরে ফর্মে ফিরছেন। ত্রিদেশীয় সিরিজের 2 ম্যাচে স্বমহিমায় দাফিজ। র্যাঙ্কিংয়েও এসেছে উন্নতি। 13 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 18তে পৌঁছেছেন টাইগার পেস বিস্ময়। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হারলেও ফুল মার্ক পেয়েছেন মুস্তাফিজ। বুধবার প্রতিশোধের মিশনে কাটার মাস্টারের জ্বলে ওঠার অপেক্ষা।
শিরোপা হাতছাড়া হয়েছে, তবে শেষ ম্যাচে ব্ল্যাক ক্যাপদের হারানোটা হবে অন্যরকম। প্রথমবার র্যাঙ্কিংয়ে 6 ওঠার সুযোগ লুফে নিতে চায় টাইগার স্কোয়াড। আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয়ে উজ্জীবিত রাখছে। দ্বিতীয় সারির দল নিয়েও পূর্ণ শক্তির বাংলাদেশকে অনায়াসে হারিয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু সেটা অতীত। তামিম সাকিবদের সামর্থ্য জানে ব্ল্যাক ক্যাপস, আর তাই ওদের নিয়ে বেশ সতর্ক ক্রেইগ ম্যাকমিলান। ওয়ানডেতে বাংলাদেশ বিপজ্জনক দল, ওদের বিপজ্জনক কিছু খেলোয়াড় আছে, অভিজ্ঞতাও অনেক। সাকিব তামিম টপ অর্ডার দারুণ, ওরা ম্যাচ জেতাতে পারে। ওদের স্পিন আক্রমণ সামলাতে হবে, কঠিন কাজ। নিউজিল্যান্ডকে হারালে র্যাঙ্কিং এর উপরে ওঠা তৃপ্তি মিলবে, সেই সঙ্গে জয়ের মোমেন্টাম নিয়ে ইংল্যান্ড যাবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাওয়া যাবে আত্মবিশ্বাস। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে এবার শুরু সুপার 6-এর লড়াই। 24 মে থেকে শুরু 6 দলের প্রতিদ্বন্দ্বিতা। শীর্ষে থাকা গাজী গ্রুপের সঙ্গে পরের 3 ক্লাবের পার্থক্য 2 পয়েন্টের। এই কারণে শিরোপার লড়াইটা হবে জমজমাট, তা নিশ্চিত। শুরু থেকে এগিয়ে যেতে প্রস্তুত হচ্ছে প্রতিটি দল। চ্যাম্পিয়ন আবাহনী এবারেও ফেভারিট হিসেবে আসা শুরু করে। প্রথম পর্ব শেষে নিজেদের মান ধরে রেখেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। 11 ম্যাচের 8টি জিতেছে আকাশী নীলরা। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কেটেছে, তবে বোলিং আক্রমণ নিয়ে নির্ভর হতে পারছেন না খালেদ মাহমুদ। শীর্ষে থাকা গাজী গ্রুপের সঙ্গে আবাহনীর পার্থক্য 2 পয়েন্ট। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সুপার 6-এ অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। চ্যাম্পিয়নশিপের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় আবাহনী। টার্গেট ছিল যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তো এখনও স্টিল চান্স আছে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার। এখন সুপার লিগটা খুব ইম্পর্টেন্ট, সবারই মানে আলাদা রোল আছে, সবাই ভালো ক্রিকেট খেলতে পারে, অবশ্যই চ্যাম্পিয়ন সুস্থ থাকে। দলে বড় তারকা নেই, তবে টিম পারফরমেন্সে আসরের ধারাবাহিক প্রাইম দোলেশ্বর। শিরোপা দৌড়ের প্রথম সারিতেই আছে শাহরিন নাফিসের দল। ভিন্ন প্রতিপক্ষের জন্য গেম প্ল্যানেও পরিবর্তন আনবে দোলেশ্বর। টপ টিমের সাথে 6 নম্বর টিমের কিন্তু পয়েন্টের ডিফারেন্স খুবই কম। তো এবার সুপার লিগটা খুব কঠিন হবে এবং বেশ ভালো লড়াই হবে। আমরা যেরকম পারফর্ম করেছি ফার্স্ট লিগে, সেই পারফরমেন্সটা ধরে রাখার এবং যে মিস্টেকগুলো হয়েছে সেগুলো কাভার আপ করে সুপার লিগে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। অনেক হিসাব নিকাশে শেষ পর্যন্ত সুপার 6-এ জায়গা মিলেছে মোহামেডানের। নরবরে বোলিং আক্রমণ ওদের দুশ্চিন্তা। গত ম্যাচে 339 করেও হারতে হয়েছে। শিরোপা লড়াইয়ে ব্যাকফুটে মোহামেডান সুপার 6-এ ঘুরে দাঁড়াতে চায়। বোলিং নিয়ে অতটা আমরা টেনশন করছি না, ব্যাটসম্যানরা ভালো খেলতেছে। এখন আমরা যদি সামনে দুইটা মিলে যদি মানে দুইজনই বোলিং সাইড ব্যাটিং সাইড দুটোনাই যদি ভালো করতে পারে, আশা করি ভালো রেজাল্ট হবে। প্রথম পর্ব ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সুপার লিগেও সেই ধারাবাহিকতার প্রত্যাশা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেডারেশন কাপে মুক্তিযোদ্ধা সংসদকে একমাত্র গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী। শেষ 8 আগেই নিশ্চিত করেছিল মুক্তিযোদ্ধা সংসদ। আকাশী নীলদের জয়ে আর কোনো সুযোগ থাকলো না নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের। হতাশাতেই শেষ হলো তাদের প্রথম ফেডারেশন কাপ মিশন। প্রথম ম্যাচ ড্রয়ে কঠিন ছিল সমীকরণ। শেষ 8-এর স্বপ্ন আরও দুরূহ দেখাচ্ছিল মুক্তিযোদ্ধার সাম্প্রতিক ফর্মে। মাস্টারিন ম্যাচে তবু 5 ডিফেন্ডারে একাদশ সাজালেন ড্রাগো মামিচ। ওপরে উঠে মাঝমাঠে সমর্থন দিয়েছেন নাসির চৌধুরী, তবে আসল কাজ করেছে ফরওয়ার্ডরা। রুবেল ডার্বোর মাঝখানে জীবন যোগ দিয়ে ধারালো করেছেন ট্রাইডেন্ট। নিরীক্ষা সুফল আকাশী নীলরা পায় 30 মিনিটে। ল্যান্ডিং ডার্বোর অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশিংয়ে চ্যাম্পিয়নদের লিড এনে দেন রুবেল মিয়া। বিরতির পর ছক ভেঙে আক্রমণাত্মক হয়েছে মুক্তিযোদ্ধা, কিন্তু তফাৎ গড়ে দিয়েছে ড্রাগো মামিচের ফুটবল মস্তিষ্ক। পরিস্থিতি বুঝে জমাট করেছেন রক্ষণ, যা ভাঙার জন্য যথেষ্ট ঝলক দেখাতে পারেনি মুক্তিযোদ্ধা ফরওয়ার্ডরা। উল্টো কাউন্টার অ্যাটাকে একাধিক সুযোগ তৈরি করেছেন রুবেল এমেকারা, কিন্তু গোলকিপার উত্তমের দৃঢ়তায় আর বড় হয়নি বিপর্যয়। 1-0 গোলের জয়ে গ্রুপ সেরা হয়ে শেষ 8-এ পৌঁছেছে আবাহনী। তাতেই শেষ হয়ে গেল বড় বাজেটের নবাগত সাইফ স্পোর্টিং এর ফেডারেশন কাপে পথ চলা। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 বছর পর লা লিগায় শিরোপা জেতায় মাদ্রিদ এখন উৎসবের নগরী। নাচ গান আর প্রাণখোলা উল্লাসে শিরোপা জয়ের উদযাপন সবখানেই। ঘড়ির কাঁটায় রাত 2টো। রিয়ালের টিম বাস এসে পৌঁছলো সিবেলস স্কোয়ারে। হাজারো ভক্তের অপেক্ষা লা লিগা জয় উদযাপনের। হুড খোলা বাসে নাচছেন গাইছেন খেলোয়াড়রা, কনফেত্তি উঠছে বাতাসে। সবার মাঝে নজরে বেশি আসলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদোকে দেখে কে বলবে তিনি 4 বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার।
CR7 তো মাইক হাতে পেশাদার গায়কের মতো গাইছেন গান। শিরোপা জয়ে ভূমিকা রাখা মোরাতা, রদ্রিগেজ, ইসকোরাও বাদ যাননি। মৌসুম জুড়ে দুরন্ত পারফরমেন্সে যেমন তাক লাগিয়েছেন, তেমনি নাচে গানে মাতিয়ে রাখলেন সবাইকে। সমর্থকরা 5 বছর পর লা লিগা জয়ের আনন্দে আত্মহারা। ফুটবলারদের চেয়ে উন্মাদনা যেন বেশি ছুঁয়ে গেল তাদেরই। আমি পুরো খেলা দেখেছি, আমরাই শিরোপার যোগ্য। বার্সেলোনা এখন শুধু কাঁদতেই পারে, এটা দুর্দান্ত। এই মুহূর্তের কোনো তুলনা নেই। আমি কি বলতে পারি, এই জয় আমাদের প্রাপ্য। আতলেতিকোকেও অভিনন্দন। ইউভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর উদযাপনটা আরো বড় পরিসরে করতে চায় রিয়াল কর্তৃপক্ষ ও সমর্থকেরা। ভিন্ন চিত্র বার্সেলোনায়, শিরোপা জিততে না পারার হতাশা। তবে মেসি, নেইমার, সুয়ারেজদের উপরেই ভরসা রাখছেন সমর্থকরা। কৌশিক সুর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মোহ এবং জাহিদের কাছে। ধন্যবাদ অনুপম, আমাদের কাছে আরো কিছু খবর আছে, জানিয়ে দিচ্ছি। ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জঙ্গিবাদ ও চরমপন্থা নিয়ে সচেতনতা বিষয়ে আহলে হাদিস বাংলাদেশের সম্মেলনে একথা বলেন তিনি। সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে সব আন্তর্জাতিক ষড়যন্ত্র সাফল্যের সঙ্গে মোকাবেলা করছে বাংলাদেশ। জিহাদের অপব্যাপক ব্যাখ্যা করে তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে সতর্ক করেন তিনি। ধর্ম সম্পর্কে সঠিক ব্যাখ্যা না জেনে এটি শ্রেণী ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মন্তব্য করেন সালমান এফ রহমান। যে প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে প্রধানমন্ত্রী সকালে কোরআন তেলাওয়াত করে, সেই প্রধানমন্ত্রী কি আপনার আজান বন্ধ করে দিবে? আর মসজিদের যে এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি আমরা বিশ্বাস করতে পারি? কিন্তু অর্থনীতি না, পুরো বাংলাদেশের সব মানে আপনার যে একটা তো হলো অর্থনীতি, আরেকটা হলো আপনার সামাজিক, যেটা আপনার SDG MDG বলে, সামাজিক যে আপনার সফলতাগুলি হয়েছে, এটা কিন্তু আসলে অবিশ্বাস্য। আরো খবর জানানোর আগে নিচে একটা বিরতি, আর বিরতি পর জানিয়ে দিচ্ছি। এশিয়ায় 11 দেশের 300 ঘুড়ির প্রদর্শনী শুরু শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। রাত 9:46 আমরা ফিরে এলাম। আগামী 4 দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া যাবে না বলে জানান তিনি। সচিবালয়ে দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, গ্যাস সংকট ও সিরাজগঞ্জে 400 মেগাওয়াট কেন্দ্র সহ কয়েকটি কেন্দ্র বন্ধ থাকায় তৈরি হয়েছে সংকট। কয়েকদিন ধরেই লোডশেডিংয়ে বিপর্যস্ত রাজধানীবাসী। ঢাকার বাইরেও ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। সংকটের সমাধান চেয়ে বেশ কিছু জায়গায় সড়কে নেমেছে মানুষ। স্থানীয় বিদ্যুৎ অফিসগুলোতেও অভিযোগ অন্তহীন। এ অবস্থায় সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুটা আশার খবর শোনালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। কিছু অঞ্চলে বিদ্যুতের ঘাটতি দেখা গেছে। আমরা আশা করছি যে আগামী 4 দিনের মধ্যে ভালো অবস্থায় আসবে, তবে কিছুটা ঘাটতি থাকবে। পাশাপাশি আছে দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে হতাশার খবরও। প্রতিমন্ত্রী বলেছেন, পরিস্থিতির সার্বিক উন্নতিতে সময় লাগবে 3 থেকে 4 বছর। আমি বলতে পারি না যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এই মুহূর্তে আপনাকে দিতে পারবো, আমরা এখনো পারবো না। এটা হতে হতে আপনার আরো 3-4 বছর লেগে যাবে। আশা করব যারা গ্রাহকরা আছেন তারা এই বিষয়টা বুঝতে চেষ্টা করবেন, আমাদের সাথে তারা থাকবেন। আমরা সত্যি দুঃখিত এই বিষয়। চলমান বিদ্যুৎ সংকট সমাধানে সব ধরনের চেষ্টা চলছে বলেও জানান নসরুল হামিদ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই বিদ্যুৎ পরিস্থিতি নিয়েই আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। রিপা বলেছেন গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি একদমই খারাপ, সরকারের উচিত এদিকে নজর দেয়া। আসিফ বলেছেন হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিন্তু আমাদের ভোগান্তি শেষ হচ্ছে না কেন। রুহুল বলেছেন সরকার নিজের প্রশংসা করে বেড়ায় কিন্তু গরম বেশি হলেই বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় নেমে আসে। গরমে অনেক বেশি বিদ্যুতের প্রয়োজনও হয়। আফরিন বলছেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতির কারণে সারা দেশে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। নাওদিমের মত, দফায় দফায় বিদ্যুতের দাম আকাশচুম্বী করছে সরকার, তবু পরিস্থিতির উন্নতি নেই। হাকিম বলছে রাজনৈতিক দলগুলোর শুধু ক্ষমতা যাওয়ার চিন্তা, সাধারণ মানুষের কষ্ট নিয়ে মাঠে কেউ নামে না। কাউসার বলছেন বিদ্যুৎ পরিস্থিতি জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে, সরকারের 15,000 মেগাওয়াট বিদ্যুৎ কোথায়? মিলন বলছেন বিদ্যুৎ বিল 3 গুণ হলো আর অন্যদিকে লোডশেডিং 5 গুণ বেড়ে গেল, আজব সরকার। রিয়া বলছেন সামনে রোজা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়েছেন তিনি, এটি দিতে না পারলে সরকারের আত্মপ্রশংসা বন্ধ করা উচিত বলেও মনে করেন তিনি। মেহেদি বলছেন বিদ্যুতের এই বিপর্যয় থাকলে সরকারের ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন কখনোই সফল হবে না। আত্মপ্রশংসার বিষয়টা দুজনকে বলতে শুনলাম। আসলে এমন একটা সময় বিদ্যুতের এই সংকটটা শুরু হলো যখন এত গরম, একই সাথে আবার সামনে রোজার মাস, সব মিলে আসলেই ভোগান্তিটা গ্রামে বেশি হচ্ছে বলে আমিও শুনেছি। গ্রামে যারা আছেন তারা বলছেন যে গ্রামে খুবই বেশি হচ্ছে। যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে এশিয়ান ঘুড়ি প্রদর্শনী। 4 দিনের এই আয়োজনে স্থান পেয়েছে এশিয়ার 11টি দেশের 300 ঘুড়ি। প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে ঢাকার ঐতিহ্য নিয়ে কাজ করা সংগঠন ঢাকাবাসী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উঠছে না ঘুড়িগুলো, কিন্তু রঙের চমক আর নকশায় মুগ্ধ করছে দর্শকদের। জাতীয় চিত্রশালার গ্যালারিতে এশিয়ার 11টি দেশের ঘুড়ি নিয়ে যৌথভাবে এই আয়োজন করেছে ঢাকাবাসী ও শিল্পকলা একাডেমি। ঘুড়ি দেখতে এসেছি আমার আম্মুর সাথে, আমার খুব ভালো লাগে। আমাদের আগের ঐতিহ্যে যেরকম আমাদের ঘুড়ি উৎসব হতো, এখান থেকে আমরা আরো দেখতে পাচ্ছি, আমরা নিজের ঐতিহ্যকে ধরে রাখতে পারছি। 2001 সাল থেকে শুরু এই আয়োজনে 17তম আয়োজনে স্থান পেয়েছে নানা আকারের প্রজাপতি, ড্রাগন, চিল ও সাপের নকশাওয়ালা ঘুড়ি। প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ সহ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার ঘুড়ি। আমাদের দেশের ঘুড়ির সাথে বহির্বিশ্বের ঘুড়ির একটা পরিচিতির সুযোগ পায় শিশু কিশোর যুবকরা। প্রত্যেক বছরই আমরা এই আয়োজন করে থাকি। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দূতাবাসগুলো রয়েছে, তারা আমাদেরকে সহযোগিতা করে, পাশাপাশি আমরা নিজেরাও বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এই উৎসবটা করে থাকি। শৈশবের ঘুড়ি ওড়ানো স্মৃতি যাদের দাঁড়িয়ে বেড়ায় এখনো, এই প্রদর্শনী তাদের দিতে পারে দারুণ অভিজ্ঞতা। জাতীয় চিত্রশালায় এশিয়ান দেশের এই ঘুড়ি প্রদর্শনী চলবে 25শে মে পর্যন্ত। তাবাসসুম আরজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়ায় রয়েছে হাজারো পরিত্যক্ত গ্রাম, সেখানে থাকে না কেউ। রাজধানীর মস্কো থেকে কয়েকশো কিলোমিটার দূরে এমনই এক গ্রাম সাফোনোভো। পরিত্যক্ত হলেও সেখান থেকে গেছেন একজন নারী, সঙ্গী একটি পোষা কুকুর আর একটি বিড়াল। একসময় প্রতিবেশী ছিল অনেকেই, কেউ কেউ মারা গেছে, বাকিরা গ্রাম ছেড়ে হয়েছে শহরবাসী। সাফোনোভে গ্রামে সবশেষ বাসিন্দা হয়ে থেকে গেছেন 85 বছর বয়সী মারিয়া ভেসেলোভা। কেউ কেউ অবশ্য গ্রীষ্মের ছুটিতে বেড়াতে আসেন এখনো, বছরের বাকিটা সময় কাটে পোষা কুকুর ও বিড়ালের সঙ্গে। এখানে আর কেউ নেই, একটি মাত্র ঘর স্টিলের ছাদ দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। এই বাড়ির লোকজন সবাই এখন নিজনি নোভগোরদ শহরে থাকে। ওরা বাড়িটি বিক্রি করে যায়নি, পরিত্যক্ত পড়ে আছে। এখানে সবজি ফলান মারিয়া, মাঝে মধ্যে দেখা হয় এক ট্রাক চালকের সঙ্গে, আর নানান দরকারি জিনিস মেলে গ্রাম থেকে গ্রামে সওদা করে বেড়ানো আরেক নারীর কাছে। এই ছিল রাত 9টা বাংলাদেশ। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করছি ঢাকায় শীর্ষ 10টি ফ্যাশন হাউসের ফ্যাশন শোর কিছু ছবি দেখিয়ে। তবে তার আগে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।